আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স এর খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হলো সেন্ট্রাল টেন্ডেন্সি। আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আজকে আলোচনা করব। সেন্ট্রাল টেন্ডেন্সি মানে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতাটা কি, যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিই তোমরা খুব সহজে বুঝবে। সেটা হলো সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহ থাকে, এই গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে। সূর্যের একটা টান আছে এই গ্রহগুলোর, এই যে কেন্দ্রের প্রতি অর্থাৎ সূর্যের প্রতি একটা টান বা একটা প্রবণতা, যে কারণে তার কক্ষপথ থেকে গ্রহগুলো সরে যায় না, এই টানটাকে বলে কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রে যাওয়ার প্রবণতা। ঠিক তেমনি তুমি যদি একটা পরমাণুর মডেল দেখো, একটি পরমাণুতে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে ইলেকট্রন এবং নিউট্রন, আর প্রোটন থাকে কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে। এই কেন্দ্রকে চারিদিক দিয়ে ঘুরে ইলেকট্রন এবং নিউট্রন। এই যে ইলেকট্রন ঘুরে, এই ইলেকট্রন তার কক্ষপথ ছেড়ে চলে যেতে পারে না, কারণ তার নিউক্লিয়াস বা প্রোটনের প্রতি একটা আকর্ষণ অনুভব করে। এই আকর্ষণটাই হলো কেন্দ্রীয় প্রবণতা। তো আমরা স্ট্যাটিস্টিক্সে বা আমরা এই চ্যাপ্টারে কি এই নিউক্লিয়াস পড়বো বা সূর্যের গতিবিধি পড়বো না, এখানে পড়বো আমরা প্রতিষ্ঠানের সেন্সে। সেই প্রতিষ্ঠানের সেন্সটা কি? প্রতিষ্ঠানের সেন্স হলো একজন ম্যানেজার, তার কর্মকাণ্ড হলো কেন্দ্র। এই ম্যানেজারকে কেন্দ্র করে বিভিন্ন কর্মীরা কাজ করে। এই কর্মীরা কতটা টান অনুভব করে ম্যানেজারের প্রতি, বা ম্যানেজারের কাজের প্রতি তার কতটা ডেডিকেশন, ম্যানেজারের ডিসিশন বা ডিরেকশনের প্রতি তার কতটা ডেডিকেশন, কতটা ইন্টিমেশন, এই যে আন্তরিকতা, এটাই মাপা হয় কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে। আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে একটি প্রতিষ্ঠানের একটা কাজের স্ট্যান্ডার্ড থাকে। ধরো একটা প্রতিষ্ঠান উৎপাদন করলো একটা পণ্য, বললো যে এর স্ট্যান্ডার্ড 5, কিন্তু পরবর্তী মাসে যে উৎপাদন হয়েছে তার স্ট্যান্ডার্ড হয়েছে 4। তাহলে দেখা যাচ্ছে যে একটি প্রতিষ্ঠানের মূল স্ট্যান্ডার্ড 5 থেকে কতটুকু দূরে আছে, পরের মাসের উৎপাদিত প্রোডাক্ট 1 পয়েন্ট দূরে আছে। তার পরের মাসে যেটা উৎপাদন হয়েছে সেটা দেখা গেল 4.5, তাহলে ওইটা হলো 0.5 দূরে। এই যে একদম স্ট্যান্ডার্ড থেকে অন্যান্য জিনিসগুলো কত দূরে, এই জিনিসগুলো মাপা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে। সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে মাপলে যেটা হয় সেটা হলো যে আমার প্রোডাকশনের, আমার উৎপাদিত পণ্যের কতটুকু মান নিয়ন্ত্রণ করা হচ্ছে বা কতটুকু মান নিয়ন্ত্রণ করা দরকার, এটা বোঝা যায়। যদি দেখা যায় যে আমার স্ট্যান্ডার্ড থেকে অনেক দূরে যাচ্ছে কর্মীদের পারফরমেন্স বা পণ্যের মান, তাহলে আমরা বুঝবো যে আমার ইয়ে ভালো হচ্ছে না, প্রোডাকশন ভালো হচ্ছে না, বা আমার ম্যানেজমেন্ট ভালো হচ্ছে না। তখন আবার নতুন করে ভাবতে হবে যে আমার পণ্যের মান কিভাবে ভালো করব। তো এই যে একটা স্ট্যান্ডার্ড থেকে অন্যান্য পণ্যের মান বা কাজের মান বা কর্মীদের আচরণের মান, এই জিনিসগুলোর দূরত্ব মাপা হয়। এই দূরত্ব মাপা হয় কেন্দ্রীয় প্রবণতা দিয়ে। তারপর পরবর্তীতে ডিসিশন নেওয়া হয় যে আমি কি করলে এই ডেভিয়েশন বা এই বিচ্যুতি বা এই দূরত্ব আমি অ্যাভয়েড করতে পারবো বা আমি ওভারকাম করতে পারবো। এখন এই যে কেন্দ্রীয় প্রবণতার এই যে দূরত্ব মাপার যে ওয়ে, এটা মূলত 3 ভাবে করা হয়, সারা বিশ্বে 3 ভাবে করা হয়। একটা হলো মিন দিয়ে মানে গড় দিয়ে, একটা মিডিয়ান দিয়ে, মিডিয়ান মানে হলো মধ্যক, আর একটা হলো মোড দিয়ে, মোড মানে প্রচুরক। এই 3টা জিনিস দিয়ে আমরা কেন্দ্রীয় প্রবণতা মাপি, বা একটা স্ট্যান্ডার্ড থেকে অন্যান্য পণ্যগুলোর বা অন্যান্য কর্মীদের বা অন্যান্য কর্মীদের কাজের কতটুকু ডিফারেন্স আছে, এইটা মাপি হলো আমরা এই 3টা মেজারমেন্ট দিয়ে। সেই মেজারমেন্ট 3টার নাম কি? মিন, মিডিয়ান এবং মোড। এবং এই 3টা হলো এই সেন্ট্রাল টেন্ডেন্সির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই 3টি জিনিস, মিন, মিডিয়ান, মোড। এবং এক একটা জিনিস অনেক হিউজ, এটা আমাদের খুব বিস্তারিত ভাবে শিখতে হয়। তো আমি আজকে মিন শিখবো। আজকে আমরা মিন নিয়ে আলোচনা করব। দেখো, মিন নিয়ে যদি আমরা আলোচনা করি প্রথমে, তাহলে আমরা মিন সম্পর্কে একটু বলি যে অ্যারিথমেটিক মিন ইজ দ্য মোস্ট কমন টাইপ and widely used measure of central tendency। মানে সেন্ট্রাল টেন্ডেন্সি সবচেয়ে বেশি ইউজ হয় বা সবচেয়ে কমন জিনিস হলো অ্যারিথমেটিক মিন বা গড়, গাণিতিক গড়। Arithmetic mean is obtained, arithmetic mean পাওয়া যায় by dividing the sum of the total observations by their number। অর্থাৎ টোটাল নাম্বার দিয়ে যদি আমরা টোটাল সামকে, সাম মানে যোগফল,
টোটাল সামকে ভাগ করি তাহলেই আমরা পাবো মিন, গড়। একটা উদাহরণ দিলে ইজি হয়ে যাবে। তো উদাহরণের আগে একটু দেখি মিন কত প্রকার। মিন অ্যাকচুয়ালি দুই প্রকারে আমরা মিনকে নির্ণয় করতে পারি, ক্যালকুলেট করতে পারি। সেটা হলো ডিরেক্ট মেথড, আর একটা হলো ইনডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথড আর একটা হলো ইনডিরেক্ট মেথড। ইনডিরেক্ট মেথডকে শর্টকাট মেথডও বলা হয়, মনে রেখো। ইনডিরেক্ট মেথডকে শর্টকাট মেথডও বলা হয়। এখন ডিরেক্ট মেথড কি আর ইনডিরেক্ট মেথড কি? ডিরেক্ট মেথড দেখো, ইনডিরেক্ট মেথড দ্য প্রসেস অফ কম্পিউটিং মিন কম্পিউট করা বা মিন হিসাব করার যে পদ্ধতি ইন কেস অফ ইন্ডিভিজুয়াল অবজারভেশন ইজ ভেরি সিম্পল। অর্থাৎ ব্যক্তিগত অবজারভেশন বা ইন্ডিভিজুয়াল অবজারভেশনের ক্ষেত্রে এটা খুবই সাধারণ। ইন্ডিভিজুয়াল অবজারভেশন মানে আমি তোমাদের একবার পড়াইছিলাম তিনটা পদ্ধতি, একটা হলো সিম্পল মেথড, একটা ডিসক্রিট মেথড, একটা কন্টিনিউয়াস মেথড, মনে আছে কিনা? ওই যে সিম্পল মেথড অর্থাৎ আলাদা আলাদা করে স্ক্যাটারলি কিছু তথ্য বা উপাত্ত থাকবে, ওইটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল অবজারভেশন। তো এই ইন্ডিভিজুয়াল অবজারভেশনের মিন বের করা খুবই সহজ। কিভাবে? অ্যাড টুগেদার দ্য ভ্যারিয়াস ভ্যালুজ অফ দ্য ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবল গুলোর বিভিন্ন ভ্যালু গুলোকে একসাথে যোগ করো এন্ড ডিভাইড দ্য টোটাল নাম্বার অফ আইটেম, মানে টোটাল নাম্বার দিয়ে ভাগ করো, তাহলেই হয়ে যাবে ডিরেক্ট মেথড। আচ্ছা, এবার ইনডিরেক্ট মেথডটা কি? ইন দিস মেথড দ্য অ্যারিথমেটিক মিন ক্যান বি ক্যালকুলেটেড বাই ইউজিং ডেভিয়েশন। অর্থাৎ ডেভিয়েশন ব্যবহার করে আমরা অ্যারিথমেটিক মিন এটাতে বের করতে পারি। টেকেন ফ্রম অ্যাজিউর মিন থেকে আমরা এই ডেভিয়েশনটা পাবো। ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাজিউর মিন থেকে আমরা ডেভিয়েশন পাবো, সেই ডেভিয়েশন ক্যালকুলেট করে আমরা অ্যারিথমেটিক মিন বের করব। দেখো, শর্টকাট মেথড ইজ নট সিম্পল লাইক ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথডের মতো শর্টকাট মেথডটা এতটা সিম্পল না বা সহজ না, এটা একটু কঠিন। যাই হোক, আমরা দেখো এখন ফর্মুলায় চলে যাই, মিন কিভাবে বের করব। তো আমরা অলরেডি জানি মিন বের করার দুইটা পদ্ধতি আছে, একটা হলো ডিরেক্ট মেথড, একটা হলো ইনডিরেক্ট মেথড। ইনডিরেক্ট মেথডের আর একটা নাম হলো শর্টকাট মেথড। এখন এই সূত্র আমরা দিব, ডিরেক্ট মেথডের সূত্র এবং ইনডিরেক্ট মেথডের সূত্র। কিন্তু কথা হলো এখানে ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথড দুইটার ক্ষেত্রেই তিনটা সিরিজের সূত্র আসবে। তোমাদের আমি একদম স্ট্যাটিস্টিক্স এর প্রথম ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম, আমরা এই স্ট্যাটিস্টিক্স এর যেখানেই অঙ্ক করি না কেন আমাদের তিনটা সিরিজ থাকবে। একটা হলো সিম্পল সিরিজ, একটা হলো ডিসক্রিট সিরিজ, একটা হলো কন্টিনিউয়াস সিরিজ। সিম্পল সিরিজ কেমন? যদি আলাদা করে ভেরিয়েবল দেওয়া থাকে 2, 5, 7, 10 এরকম, কোনো ফ্রিকোয়েন্সি না থাকে, তাহলে সেটা সিম্পল সিরিজ। ডিসক্রিট সিরিজ কেমন? যদি একটা করে ফ্রিকোয়েন্সি থাকে এবং একটা করে ভেরিয়েবল থাকে, সেটা হলো ডিসক্রিট সিরিজ। আর কন্টিনিউয়াস সিরিজ কেমন? যদি একটা ক্লাস থাকে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এবং তার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, তাহলে সেটা হলো কন্টিনিউয়াস সিরিজ। এই তিনটি সিরিজের আলাদা করে সূত্র হবে। তো সিম্পল সিরিজের দেখো সূত্র এটা। সিম্পল সিরিজের ডিরেক্ট মেথডের সূত্র হলো সামেশন এক্স বার। ওই যে এক্স এর উপরে দেখো একটা ছোট্ট দাগ আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতেছি না। এক্স এর উপরে দেখো ছোট্ট একটা দাগ আছে, এইটা আমার প্রেজেন্টেশনে আসে না বলে ছোট হয়েছে। এটা হবে অ্যাকচুয়ালি ওই এক্স এর উপর পর্যন্ত, ঠিক আছে? এটা হবে অ্যাকচুয়ালি এক্স এর উপর পর্যন্ত। এই দেখো, এই আমি দিয়ে দিচ্ছি, এই এক্স এর উপর পর্যন্ত, এই যে এক্স এর উপর পর্যন্ত। এটা আমি প্রেজেন্টেশনে দিতে পারিনি বলে ওই ছোট হয়ে গেছে, তোমরা এটা বুঝে নাও। এর নাম হলো এক্স বার, উপরে দাগ থাকলে তার নাম হলো এক্স বার। তো আমরা তাহলে সিম্পল সিরিজের সূত্র কি? এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স ভাগ এন। আর ডিসক্রিট ইনডিরেক্ট মেথডের সূত্র হলো এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন ডি ভাগ এন। এ মানে অ্যাজিউম মিন, ডি মানে ডেভিয়েশন। ওকে, এরপরে দেখো ডিসক্রিট সিরিজের সূত্র হলো একই সূত্র। সিম্পল সিরিজে শুধু একটা ইএফ আসবে, কারণ ডিসক্রিট সিরিজে ফ্রিকোয়েন্সি থাকে আর সিম্পল সিরিজে ফ্রিকোয়েন্সি থাকে না। তাই সামেশনের পরে দেখো একটা ফ্রিকোয়েন্সি আছে এবং ফ্রিকোয়েন্সিটা আমি ইয়েলো কালার দিয়েছি যাতে তুমি বুঝতে পারো। আচ্ছা, এরপরে কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে দেখো একই সূত্র, শুধু ইনডিরেক্ট মেথডের ক্ষেত্রে একটা সি গুণ হবে, আর কিছু না। ইনডিরেক্ট মেথডের ক্ষেত্রে একটা সি গুণ হবে। তোমাদের এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, খুব ভালোভাবে এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে এখন একটা প্রশ্ন আছে এখানে,
সেটা হলো এই যে আমরা ডেভিয়েশন পেয়েছি, এই ডেভিয়েশন গুলো কিভাবে বের করব, এগুলো কিভাবে বের করব, এটা আমরা অঙ্কের সময় বলবো। তবে আপাতত শুধু ডিটা বলে দিচ্ছি। দেখো ডি, সিম্পল সিরিজের ডি মানে হলো এক্স মাইনাস এ, আর ডিসক্রিট সিরিজের ডি মানে এক্স মাইনাস এ, কিন্তু কন্টিনিউয়াস সিরিজের ডি মানে এক্স মাইনাস এ ভাগ সি। সি মানে হলো ক্লাস ইন্টারভাল, সি মানে হলো ক্লাস ইন্টারভাল, মানে ক্লাসের একটা ক্লাসের মধ্যে দূরত্ব কত, 10 থেকে 20 হলে ওর দূরত্ব হলো 10, কারণ 20 থেকে 10 বাদ দিব, বড়টা থেকে ছোটটা বাদ দিলে হয়ে যাবে। বা 15 থেকে যদি 40 হয় তাহলে ওই ক্লাস ইন্টারভাল কত, 40 মাইনাস 15 মানে 25, এইটা। তো ওই ক্লাস ইন্টারভাল দিয়ে সি দিয়ে ভাগ করতে হবে। এই জিনিসটা আমরা যেন মনে রাখি, প্রয়োজনে একটা ছবি তুলে রাখো, এই ছবিটা তোমাদের ভীষণ কাজে লাগবে অঙ্ক করার সময়। আর এই রেকর্ড ক্লাস তো থাকবেই। এরপর দেখো আমরা অঙ্কে চলে যাই। প্রথমে এক্সাম্পল 1 এর এ, আমরা কি বের করব, ক্যালকুলেট মিন। মিন বের করব ইনডিরেক্ট মেথড, ডিরেক্ট মেথডে বের করব। তাহলে ডিরেক্ট মেথডে আমরা মিন বের করব। প্রথমে সিম্পল সিরিজের ক্ষেত্রে করি। সিম্পল সিরিজ মানে এইরকম কিছু উপাত্ত আলাদাভাবে স্ক্যাটার্ডলি মানে বিচ্ছিন্নভাবে দেওয়া থাকবে। এখানে দেখো উপাত্ত কয়টা আছে, 20, 60, 100, 80, 78, 75, 74, 72, এভাবে কয়টা আছে উপাত্ত দেখো তো, কেউ একজন বলো তো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 15। 15টা। তাহলে 15টা এখানে আমাদের ভ্যারিয়েবল আছে, বা 15টা আমাদের ডেটা আছে। এই 15টা ডেটাকে আমাদের সিম্পল সিরিজ, যেটা ডেফিনেটলি কারণ ফ্রিকোয়েন্সি নাই, এটা তো শুধুমাত্র ভ্যারিয়েবল, তো এইটা দিয়ে আমাদের ডিরেক্ট মেথডে মিন বের করতে হবে। তো ডিরেক্ট মেথডের সূত্র কি যেন, ডিরেক্ট মেথডের সূত্র মনে আছে, এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স ভাগ এন। তাহলে এক্স সামেশন এক্স মানে কি, এক্স গুলোর যোগফল, এক্স গুলোর যোগফল, আর এন মানে এক্স কয়টা আছে সেটা। আচ্ছা, আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে তোমার বুঝতে হয়তো আরেকটু ইজি হতে পারে। দেখো তো একটু চিন্তা করে, ধরো আমি তোমাকে বললাম যে ছোট হয়ে গেছে, আমি তোমাকে বললাম যে 2, 3 এবং 4 এর গড় করো, গড় বের করো। কিভাবে করবা, এই তিনটা যোগ করবা, যোগ করে এখানে কয়টা সংখ্যা, তিনটা সংখ্যা, তাহলে 3 দিয়ে ভাগ করবা, এটা করলে গড় বেড়ে যাবে। এটাই হলো সিম্পল সিরিজের গড়, এইটাই আমরা এখন করব। আচ্ছা, আমি যদি তোমার বলি যে তুমি 2, 5, 9 আর 11 এই চারটার গড় করো, এই চারটার গড় করো, তাহলে কিভাবে করবা, এই চারটা যোগ করবা, যোগ করে কত দিয়ে ভাগ করবা বলো তো, 4 দিয়ে। 4 দিয়ে, যেহেতু চারটা অঙ্ক তাহলে 4 দিয়ে ভাগ করবা, করলে যা হবে সেটাই আনসার। আমার মনে হয় তোমরা বুঝেছো, কারো কোনো প্রবলেম নাই। এখন এখানেও আমরা সেটাই করব। তাহলে দেখো এখানে আমরা লিখবো নাম্বার অফ ডেটা কয়টা, 15টা, আর এদের যোগফল কত, যোগ করে আমরা দেখবো এর যোগফল হলো 921। তাহলে আমাদের সূত্র কি, এই যোগফল গুলোকে আমরা ভাগ দিব ওই 15 দিয়ে, তাহলে আমাদের মিন বের হয়ে যাবে। মিন কত হলো, 61.4। সবাই কি বুঝেছো এটা, কথা বলো একটু, সবাই কি জি বুঝেছো? স্যার। এখানে তোমাদের মনে হলো স্যার আপনি যেভাবে করছিলেন ওইটাই তো ভালো। এখানে যদি আপনি লিখতেন 20 যোগ 60 যোগ 100, এইভাবে এইভাবে 15টা লিখে তারপরে 15 দিয়ে ভাগ করলে ভালো হতো। হ্যাঁ, একই জিনিস, এই যোগগুলো করে এই মান হয়েছে 921, এই হলো কাহিনী। এখন 15টা তোমাদের অঙ্কে তো হয়তো 40-50টাও থাকতে পারে, তা 40-50টা কি তুমি ওইভাবে লিখলে তোমার খাতায় ধরবে? ধরবে না, ওইটা আলাদা না। যোগ করে এই যে সাম অফ টোটাল ডেটা এইভাবে লিখে দিবা, দিয়ে তারপরে তুমি অঙ্ক করবা, তাহলেই ভালো হয়। আই হোপ তোমরা বুঝেছো। এরপরে দেখো আমরা ক্যালকুলেট করব মিন ইনডিরেক্ট মেথডে, ওই অঙ্কটারই, এই একই অঙ্কটারই সিম্পল সিরিজের এই অঙ্কটাই আমরা ইনডিরেক্ট মেথডে করব। আগে করেছি কি ডিরেক্ট মেথডে, এবার করব ইনডিরেক্ট মেথডে। ইনডিরেক্ট মেথডে কিন্তু অতটা সহজ না যে যোগ করলাম সবগুলো আর সংখ্যা দিয়ে ভাগ করলাম তাহলে গড় হয়ে গেল, নো, এটা হবে না। এখানে আগে অ্যাজিউম মিন বের করতে হবে, অ্যাজিউম মিন বের করে সেখান থেকে আমার ডেভিয়েশন বের করতে হবে, ডেভিয়েশন দিয়ে আমার সূত্র বসাতে হবে। আর সূত্রটা কি কারোর মনে আছে? সূত্রটা ছিল মনে হয় এক্স বার ইকুয়াল টু
এ প্লাস সামেশন ডি ভাগ এন, এরকম একটা সূত্র ছিল মেবি। এ প্লাস সামেশন ডি ভাগ এন, এরকম একটা সূত্র ছিল। দেখি কি সূত্র ছিল। তো এখন দেখো আমরা একটা করব, একটা ক্যালকুলেশন টেবিল করব। এই টেবিলে আমাদের যে মার্কস গুলো দেওয়া আছে, এই মার্কস গুলো দেওয়া আছে, ভালো করে দেখো, এই মার্কস গুলো দেওয়া আছে। এই মার্কস গুলোকে আমরা এই প্রথমে এখানে লিখব, বাম পাশের কলামে মার্কস, এবং এই মার্কস গুলোকে বলা হচ্ছে এক্স। কি বলা হচ্ছে? এক্স। এই এক্স থেকে আমরা যদি এ বাদ দিই তাহলে পাবো ডি। তোমাদের আমি দেখাইছিলাম যে ডি মানে সিম্পল সিরিজের ডি মানে কি এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস এ। ডিসক্রিট সিরিজের ডি মানে কি এক্স মাইনাস এ, কিন্তু কন্টিনিউয়াস সিরিজের ডি মানে এক্স মাইনাস এ ভাগ সি। এটা মনে আছে না? দেখাইছিলাম। এখন এখানে আমরা ওই ডিটা বের করব, এক্স মাইনাস এ। এখন এক্সটা কোথায়? এক্সটা তো অলরেডি দেওয়া আছে, এই যে মার্কস গুলো এক্স। তাহলে এটা কোথায় পাবো? এটা হলো এই যে এক্স আছে, এগুলো তুমি এর মধ্যে মাঝামাঝি একটা জায়গায় তুমি ধরবা, যে কোনো একটা। তোমার 72 ধরতে হবে, নট লাইক দ্যাট। তুমি যদি বলো স্যার আমি 74 ধরবো, ওকে হবে। তুমি যদি বলো স্যার আমি 75 ধরবো, তাও হবে। তুমি যদি বলো আমি 100 ধরবো, তাও হবে। তুমি যদি নিচে বলো আমি 13 ধরবো, তাও হবে। তুমি যদি বলো আমি 63 ধরবো, তাও হবে। মানে যে কোনো একটা এখান থেকে ধরলেই হবে, এটা কোনো কথা না। তবে মাঝামাঝি ধরলে মনে রেখো অঙ্ক করতে সুবিধা হয়, মাঝামাঝি ধরলে অঙ্ক করতে সুবিধা হয়। তো এখন তাহলে আমরা ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ কিভাবে পেলাম? ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ এভাবে পেলাম, এটা তো হলো এক্স, 20টা হলো এক্স, আর এটা কোনটা ধরেছি? ধরো 72 ধরেছি এ। তাহলে এই 20 থেকে 72 বাদ দাও, ক্যালকুলেটরে বাদ দিলে কত হয় দেখো তো? -52 হয়। সেই -52 এখানে লিখেছি। এইভাবে প্রত্যেকটা, এই এক্স হলো এখানে কত? 60, এর থেকে 72 বাদ দাও, কত হয়? 12। তারপরে এই ঘরের এক্স কত? 100, এর থেকে 72 বাদ দাও, 28। তারপরে এই ঘরের এক্স কত? 80, এর থেকে 72 বাদ দাও, হয় 8। এইভাবে প্রত্যেকটা ঘরের থেকে 72 বাদ দাও, মানে এক্স থেকে এটা বাদ দাও, বাদ দিলে যা বেরোয় আমরা সেইটা বের করবো। এইটাই হলো ডি, এইটাই হলো ডি। এখন বলো তোমরা কি ডি বের করতে পারবা? কথা বলো, তোমরা কি ডি বের করতে পারবা? যে কোনো একটা সংখ্যা ধরে এক্স এর সাথে আপনার মাইনাস করতে হবে। রাইট, যে কোনো একটা সংখ্যা এ ধরবা এবং তার পাশে লিখে দিবা এ। এই দেখো আমি 72-এর পাশে লিখে দিয়েছি এ। এইভাবে তুমি 72-এর পাশে অবশ্যই এ লিখে দিবা। এই এ লিখে এইভাবে তুমি প্রত্যেকটার সাথে ওই এটা বিয়োগ করবা, প্রত্যেকটার সাথে এ বিয়োগ করবা, করে যেটা হয় তার সোজা এভাবে লিখে দিবা। লিখে দিয়ে এইগুলো হলো ডি পেয়ে গেলাম। এইবার এই ডি গুলো সব যোগ করলে যেটা হয় সেটা হলো সামেশন ডি। এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা এই যে এই ইর মতো, এটা হলো সামেশন, মানে যোগফল, বাংলায় বলে যোগফল, মানে ডি এর যোগফল, সকল ডি এর যোগফল। তাহলে এই সামেশন অফ ডি কত হলো? -169, -169। এখন আমরা যা সূত্রে বসাই দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। সূত্রটা কি? সূত্রটা দেখো, এই যে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন ডি ভাগ এন। এ মানে কত ধরেছি? 72 ধরেছি। ডি সামেশন ডি মানে -159, আর এন মানে কত? এন মানে 15। এন মানে কি? এন মানে কয়টা এক্স আছে বা কয়টা মার্কস আছে, কয়টা তথ্য বা উপাত্ত আছে, এইটা। তাহলে আমরা এইটা দিয়ে অ্যান্সার করে দিলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। দেখো কত হলো? 61.4, ঠিক আগের মতোই হয়েছে। আগেও কিন্তু আমাদের 61.4 হয়েছিল ডিরেক্ট মেথডে, এটা তো ইনডিরেক্ট মেথডে করেছি। ডিরেক্ট মেথডে আমাদের অ্যান্সার হয়েছিল 61.4, একই হবে, এটা ভিন্ন হওয়ার কোনো সুযোগই নাই, একই হবে। তোমরা কি বুঝেছো এটা? সবাই বলো তো।